আচ্ছা, আমরা শুরু করি। আমরা গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস এই দুইটা টপিকস পড়বো, এবং এই দুইটা টপিকস রিলেটেড কিছু 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 কোশ্চেন আমরা সলভ করবো, যে কোশ্চেন গুলো আমাদের বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুইটার জন্য আমাদের কাজে লাগবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। পরমাণুতে ইলেকট্রন গুলো আমরা জানি, পরমাণুতে ইলেকট্রন গুলো নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরে। ইলেকট্রন গুলা যে কক্ষপথ গুলাতে ঘুরে বা যে শক্তি স্তর গুলাতে ঘুরে, সেই শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথ গুলোর ত্রিমাত্রিক যে দিক বিন্যাস আছে, বা ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, এই জিনিসগুলো প্রকাশ করা হয় যে সংখ্যাগুলোর সাহায্যে। সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? সেই সংখ্যাগুলোকে বলি আমরা কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? আমরা জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? চার প্রকার। কি কি কোয়ান্টাম সংখ্যা আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো এখানে সবার প্রথমে একটা ছক দেখে, আমরা আরো ডিটেলস ডিসকাশন করব, কিন্তু আগে কয়েকটা জিনিস একটু দেখাই দিই, যে জিনিসগুলো পরীক্ষা বেশি আসে। তোমরা বইতে দেখবা, হাজারি স্যারের বইতে এই ছকটা দেওয়া আছে, এই ছকটাতে 5 স্টার দিয়ে রাখবা। এই ছকটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যে মেডিকেল ভর্তি পরীক্ষা, এখান থেকে এভাবে কোশ্চেন আসছে: কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার। তারপরে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নয় কোনটি? তাহলে কোয়ান্টাম সংখ্যা যে চার প্রকার, কি কি আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আছে। তারপর সেকেন্ড যে কোশ্চেন, কোন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেন আমাদের যে জিনিসটা পারতে হবে, কোন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে? প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে সমারফেল্ড, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে জিম্যান, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে উলেনবেক এবং গোল্ডস্মিথ। তাহলে এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে, কোনটার মান কি কি হইতে পারে, কোনটার তাৎপর্য কি, এই ছকটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কয়েকটা লাইন একটু মার্ক করে রাখতে হবে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে শক্তি স্তরের আকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? শক্তি স্তরের আকার। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? উপকক্ষপথের আকৃতি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে শক্তি স্তরের আকার, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? উপকক্ষপথের আকৃতি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? উপকক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস। উপকক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায় কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি দিক, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃত দিক জানা যায় কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে? স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে আবারও বলতেছি, এই ছকটার মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখন আমরা চলে আসি, একটু কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে ডিটেলস জানি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা সবাই পরমাণু মডেল গুলো পড়ছি, যে থমসনের পরমাণু মডেল ছিল, পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল, তারপরে বোরের পরমাণু মডেল ছিল, যেটা কম্পারেটিভলি বাকি দুটা মডেল থেকে বেশি গ্রহণযোগ্য ছিল, তাই না? এখন দেখো, এই যে বোর পরমাণু মডেলের মধ্যে যদি আমরা আসি, আমরা জানি বোর পরমাণু মডেলের মধ্যে আমরা পড়ছি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কতগুলো শক্তি স্তরে আবর্তন করে। তাহলে পরমাণুর কেন্দ্রে কে থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে ভাই নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসকে ঘিরে থাকে হচ্ছে কতগুলো শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে কি থাকবে? নিউক্লিয়াসকে ঘিরে থাকবে হচ্ছে শক্তি স্তর। তাহলে কেন্দ্রে ছিল নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে থাকে, নিউক্লিয়াসকে ঘিরে থাকে হচ্ছে শক্তি স্তর। ধরো এটা প্রথম কোয়ান্টাম সংখ্যা, প্রথম শক্তি স্তর প্রথমটা। তারপরটা এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা দ্বিতীয় শক্তি স্তর। তারপরেরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তারপরেরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে দেখো, এই যে শক্তি স্তর গুলো আছে, এই শক্তি স্তর গুলাই প্রকাশ করে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সবার প্রথমে জেনে রাখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে প্রথম শক্তি স্তর, এটার ক্ষেত্রে এন ইকুয়াল টু ওয়ান। এন ইকুয়াল টু ওয়ান মানে এন ইকুয়াল টু ওয়ান হলে এটা কি নির্দেশ করে? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কে সেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হবে কে সেল। এর ঠিক পরেরটা হচ্ছে পরেরটার জন্য এন ইকুয়াল টু হচ্ছে টু।
n ইকুয়াল টু 2 কি প্রকাশ করে? দ্বিতীয় শক্তি স্তর। n ইকুয়াল টু 2 প্রকাশ করে দ্বিতীয় শক্তি স্তর। এটাকে আমরা কোন সেল বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা এল সেল বলবো, এল সেল। আর পরবর্তীতে পরেরটা হচ্ছে n ইকুয়াল টু 3, অর্থাৎ এখানে কোয়ান্টাম সংখ্যার মান কত? 3। এটা কি প্রকাশ করবে? এটা প্রকাশ করবে আমাদের তৃতীয় শক্তি স্তর বা এম সেল। তৃতীয় শক্তি স্তর বা এম সেল। এরপরে যে চতুর্থ শক্তি স্তর সেটাকে আমরা কি বলবো? এরপরে যে চতুর্থ শক্তি স্তর, তার মানে সেটার জন্য n ইকুয়াল টু কত হবে? 4। n ইকুয়াল টু 4 হলে সেটাকে আমরা কি বলবো? চতুর্থ শক্তি স্তর কিংবা এন সেল। চতুর্থ শক্তি স্তর কিংবা এন সেল। চতুর্থ শক্তি স্তর বা এন সেল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি প্রকাশ করতেছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা যে জিনিসটা প্রকাশ করে শক্তি স্তরের আকার। শক্তি স্তরের আকার মানে শক্তি স্তরটা কত বড়, শক্তি স্তরের আকার কি প্রকাশ করে? শক্তি স্তরের আকার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পরমাণু কেন্দ্র থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে যে প্রথম শক্তি স্তর বা প্রথম যে কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরে সেটাকে বলবো আমরা প্রথম শক্তি স্তর। এই ক্ষেত্রে n ইকুয়াল টু কত? 1। তার ঠিক পরেরটার জন্য n ইকুয়াল টু কত? 2। এটাকে আমরা বলবো আমরা দ্বিতীয় শক্তি স্তর বা এল সেল। তার ঠিক পরেরটার জন্য n ইকুয়াল টু 3, এটাকে আমরা বলবো তৃতীয় শক্তি স্তর কিংবা এম সেল। তার ঠিক পরেরটা হচ্ছে n ইকুয়াল টু 4, এটাকে আমরা কি বলবো? চতুর্থ শক্তি স্তর কিংবা এন সেল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। কি প্রকাশ করে? শক্তি স্তরের আকারকে প্রকাশ করে। এই ইনফরমেশন গুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর এন ইকুয়াল টু 1 মানে প্রথম যে শক্তি স্তর সেটা সেটা হচ্ছে কে সেল। দ্বিতীয় এন ইকুয়াল টু 2 মানে কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা যদি 2 হয়, এটা কি নির্দেশ করে? দ্বিতীয় শক্তি স্তর বা এল সেল। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা যদি 3 হয়, সেটা কি নির্দেশ করে? তৃতীয় শক্তি স্তর বা এম সেল। প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যদি 4 হয়, এটা কি নির্দেশ করে? চতুর্থ শক্তি স্তর কিংবা এন সেল। তারপর আমরা চলে আসব এই যে মুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম কি? সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে এজি মুথাল কোয়ান্টাম সংখ্যা, এজি মুথাল। সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে এজি, এজি মুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে এজি মুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম কি? এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হইতো এন দ্বারা, আর এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হবে? এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হবে এল দ্বারা। এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে উপ শক্তি স্তরের আকৃতি। উপ শক্তি স্তরের আকৃতি। তাহলে এই যে মুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এই যে মুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে ভাইয়া উপশক্তি স্তরের আকৃতি। এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে উপশক্তি স্তরের আকৃতি। এবং এল এর মান কি হবে? এন এর মান তো আমরা জানি, এন এর মান কিন্তু শূন্য না, পূর্ণ সংখ্যা, তাই না? এন এর মান কি ছিল? শূন্য ব্যতীত পূর্ণ সংখ্যা, মানে শূন্য পর থেকে শূন্য না, 1 2 3 4 5 ডট 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 ডট। আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। এবং এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান, এটা কত হয়? এটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এল এর মান কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত। ধরো n এর মান যদি হয় 3, মানে আমি বললাম তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর মানে কি? n এর মান 3। আমি বললাম দ্বিতীয় শক্তি স্তর, তার মানে n এর মান কত? 2। তাহলে n এর মান যদি 2 হয়, l এর মান কি কি হইতে পারে? l এর মান হইতে পারে 0 এবং 1। আর n এর মান যদি 3 হয়, l এর মান কত হতে পারে? 0 1 2। কারণ আমরা একটু আগে পড়ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এক্সিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত।
0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এইখানে 3 হইলে যখন l এর মান 0 1 2 হবে, আবার n এর মান যদি 2 হয় l এর মান 0 1 হবে, n এর মান যদি 1 হয় সেই ক্ষেত্রে l এর মান কত হবে? সেই ক্ষেত্রে l এর মান 0 হবে। তার মানে n এর মান 1 মানে যে তুমি বুঝতেছো এটা কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম l l এর মান যতটা উপশক্তি স্তর সংখ্যা ততটা, এটা মাথায় রাখতে হবে। l এর মান যতটা উপশক্তি স্তরের সংখ্যা ততটা। তাহলে কি বললাম খেয়াল করো, এই কথাটা লিখে রাখো, l এর মান যতটা উপশক্তি স্তর সংখ্যা, উপশক্তি স্তর সংখ্যা ততটা। l এর মান যতটা উপশক্তি স্তর সংখ্যা ততটা। তার মানে n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l এর মান কত? 0। তাহলে এটা এখানে উপশক্তি স্তর কয়? l এর মান কয়টা? একটা। l এর মান একটা মানে উপশক্তি স্তরের সংখ্যা কয়টা? একটা। এবং সেটা কি? সেটা হচ্ছে 1s। সেটা হচ্ছে 1s। n এর মান 2 হইলে l এর মান হবে দুইটা, 0 আর 1। এইভাবে মনে রাখতে পারো, n এর মান যতটা l এর মান ততটা। তাহলে l এর মান এখানে কয়টা? l এর মান হচ্ছে এখানে ভাইয়া দুইটা। কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। l এর মান দুইটা মানে উপশক্তি স্তর হচ্ছে দুইটা, কে কে? 2s এবং 2p। এখানে n এর মান 3, তাহলে l এর মান কয়টা হবে? l এর মান হবে তিনটা। এবং সেই উপশক্তি স্তর গুলা কি কি হবে? 3s, 3p এবং 3d। 3s, 3p এবং 3d। তাহলে n এর মান যত l এর মান সংখ্যা ততটা। n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কয়টা হবে? তাহলে l এর মান হবে তিনটা। n এর মান যদি দুইটা হয় তাহলে l এর মান হবে দুইটা। n এর মান যদি 1 হয় l এর মান হবে একটা। এবং যেহেতু n এর মান 1 তার মানে এটা প্রথম শক্তি স্তর, এখানে উপশক্তি স্তর কয়টা? একটা। দ্বিতীয় শক্তি n এর মান 2 মানে কোন উপশক্তি স্তর? দ্বিতীয়, সরি কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। n এর মান 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর দুইটা, তাহলে কি হবে? 2s এবং 2p। n এর মান 3 মানে l এর মান কয়টা? 0 1 2 মানে l এর মান তিনটা। আর n এর মান 3 মানে এখানে শক্তি স্তরটা কত? তৃতীয় শক্তি স্তর, তাহলে উপশক্তি স্তর গুলো কি কি হবে? 3s, 3p, 3d। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা? একটা। দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর দুইটা। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর তিনটা। তাহলে চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা হবে? চারটাই তো হবে, কারণ কারণ n এর মান, চতুর্থ শক্তি স্তর মানে কত? n ইকুয়াল টু 4। তাহলে l এর মান কত হবে? 0 1 2 3। তার মানে আমার উপশক্তি স্তর কয়টা? আমার উপশক্তি স্তর চারটা। এই চারটাকে আমি কি কি বলবো? 4s, 4p, 4d, 4f। এরপরে আমরা চলে আসি ভাইয়া চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা চলে আসবো কোথায়? এরপর আমরা চলে আসবো হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের যে অরবিটাল গুলো আছে, অরবিটালের যে ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাকে আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে যে কোয়ান্টাম সংখ্যা তার নাম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন আসি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বা চৌম্বকের ইংলিশ হচ্ছে ম্যাগনেট, তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ইংলিশ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই কারণে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। আমি যে কথাগুলো মুখ দিয়ে বলতেছি কিংবা এখানে লিখতেছি বোর্ডে, প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে, অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, সব জায়গাতে আসে। এবং বোর্ড পরীক্ষার রিটেনও এই জিনিসগুলো তোমাদের খুব কাজে আসবে, কারণ এই টপিকসটা থেকে প্রায় সময় তোমাদের বোর্ড পরীক্ষার রিটেনও একটা কোশ্চেন আসে। তাহলে এরপর আমরা যদি চলে আসি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান কি হইতে পারে? এম এর মান হচ্ছে ভাইয়া মাইনাস এল থেকে, মাইনাস এল থেকে শুরু করে, মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত। মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত।
এম এর মান কি হবে, মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত। যেমন আমরা যদি আসি ভাইয়া সিম্পল দ্বিতীয় শক্তি স্তর বললাম আমরা, কোন শক্তি স্তর বললাম, দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এন ইকুয়াল টু কত ভাইয়া, 2। তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে এল এর মান কত কত হবে, 0 আর 1, 0 আর 1। আর এম এর মানটা কি হবে, এম এর মান ডিপেন্ড করে কার উপর, তাহলে এম এর মান ডিপেন্ড করে এল এর উপর। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান হবে একরকম, এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে আরেক রকম। তাহলে এল এর মান যখন 0 তখন এম এর মান হবে 0, আর এল এর মান যখন 1 তখন এম এর মান কি হবে দেখো, মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত। তাহলে মাইনাস এল মানে কত, -1, 0, +1, -1, 0, +1। তাহলে এল এর মানের জন্য এম এর, এল এর যে কোনো মানের জন্য এম এর কতটা মান থাকবে, 12+1 সংখ্যক মান থাকবে। এল এর যে কোনো মানের জন্য, এই লাইনটা লিখে রাখো বা বইতে দাগায় রাখো, এল এর যে কোনো মানের জন্য এম এর কতটা মান থাকবে, 12+1 সংখ্যক মান থাকবে, 12+1 সংখ্যক মান থাকবে। যেমন দেখো এল এর মান কত, 1, এম এর মান কয়টা, 3টা পাইছি তাই না। আচ্ছা এল এর মান যে 1, আমরা যদি এই সূত্রে বসাই 2 × 1+1 কত হয় দেখো তো, 2+1 = 3। এখানে দেখতে পাচ্ছ এম এর মান কয়টা, এম এর মান হচ্ছে 3টা, এম এর মান হচ্ছে 3টা। এখানে এল এর মান 0, আমরা যদি 12+1 সূত্রে বসাই 2 × 0+1 = কত, 1। এখানে এম এর মান কয়টা আছে, এখানে এম এর মান আছে হচ্ছে একটা, এখানে এম এর মান কয়টা আছে, এখানে এন এর মান আছে হচ্ছে একটা, এখানে আমার এম এর মান কয়টা আছে, একটা। তারপরে দেখো ধরো দেখাই, এই জেড করি, ধরো এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কয়টা হবে, এম এর মান হবে হচ্ছে 12+1 তাই না। তার মানে 2 × 2+1 = 5, মানে 5টা। তাহলে এল এর মান যদি 2 হয় এম এর মান কত হয়, তাহলে -2, -1, 0, +1, +2, ওইটা 5টা, পাঁচটা। ঠিক আছে। এরপরে আমরা তাহলে এম এর মান কি নির্দেশ করে, অরবিটাল সংখ্যা, কোথায় কয়টা অরবিটাল আছে। তাহলে এইখানে খেয়াল করো, এখানে আমি যদি তোমাদেরকে একটা জিনিস একটু ভেঙে দেখাই, খেয়াল করো। ধরে নিলাম ভাইয়া n = 3, তাহলে l = কত হবে, l = হবে ভাইয়া 0, 1, 2। তাহলে n = 3 বলতে আমি কি বুঝাই দিছি, তৃতীয় শক্তি স্তর বুঝাই দিছি। কি বুঝাই দিছি, তৃতীয় শক্তি স্তর। l এর মান হচ্ছে 0, 1, 2, l এর মান কত কত বলছে, 0, 1, 2। l এর মান 0 মানে এটা হচ্ছে 3s উপশক্তি স্তর, l এর মান 1 মানে এটা হচ্ছে 3p উপশক্তি স্তর, l এর মান 2 মানে এটা হচ্ছে 3d উপশক্তি স্তর। কথা ক্লিয়ার। আচ্ছা আমি যদি বলতাম ভাইয়া n = 2, তাহলে l এর মান কত হইতো, 0, 1। তাহলে এখানে আমার উপশক্তি স্তর হইতো, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর তাহলে তার আন্ডারে উপশক্তি স্তর হইতো 2s আর 2p, এখানে 2d বলতে কিছু হইতো না। তাহলে l এর মান যখন 0 হবে ভাইয়া m এর মান কি হবে, m এর মান হবে তখন 0। l এর মান যখন 1 হবে তখন m এর মান কত হবে, -1, 0, +1। l এর মান যখন 2, দেখো l এর মান যখন 2 তখন m এর মান কি কি হবে, -2, -1, 0, +1, +2। এটা কি নির্দেশ করে জানো, অরবিটাল সংখ্যা। তাহলে এইখানে m এর মান কয়টা, m এর মান হচ্ছে ভাইয়া 5টা। তার মানে 3d তে না, যে কোনো d উপশক্তি স্তরেই আমার অরবিটাল কয়টা, 5টা অরবিটাল।
এম এর মান যতটা অরবিটাল সংখ্যা ততটা। এইখানে দেখো 3p না, যে কোনো পি এর ক্ষেত্রে, যে কোনো পি এর ক্ষেত্রে আমার পি অরবিটাল কয়টা হবে? পি অরবিটাল হবে তিনটা। কারণ এম এর মান কয়টা? এম এর মান হচ্ছে তিনটা। তাহলে তোমাকে আমি যদি বলি পি শক্তি স্তরে, পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? তিনটা। ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? পাঁচটা। এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? এস উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে একটা। এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? এস উপশক্তি স্তরে অরবিটাল আছে হচ্ছে একটা। বুঝতে পারছি আমরা? তাহলে এইখানে সূত্রটা আমরা লিখে রাখি। যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা হবে? 2l+1। যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 2l+1। তাহলে আমার যদি দ্বিতীয় উপশক্তি স্তর, সরি আমার মানে উপশক্তি স্তরটা যদি এইটা হয় যে 2l এর মান যদি 2 হয়, তাহলে এই উপশক্তি স্তর মানে 3D উপশক্তি স্তর হয়। 3D উপশক্তি স্তরে আমার অরবিটাল সংখ্যা কয়টা হবে? দেখো তো 2, যেহেতু এখানে 3D এর জন্য l এর মান কত? 2। 2 × 2 + 1, তার মানে 4+1 = কত? 5। তার মানে আমার যে ডি ডি আমার 3D উপশক্তি স্তর বা ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? পাঁচটা। এবং একটা জিনিস মনে রাখবা, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা। সরি, যে কোনো অরবিটালে, যে কোনো অরবিটালে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা। একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি। তাহলে যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা যদি বলি আমরা 12+1, যে কোনো উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কি হবে? অরবিটাল সংখ্যার দ্বিগুণ হবে না? ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12+1। 2 × 12+1। 2 × 12+1। ঠিক আছে? মানে অরবিটাল সংখ্যা যতটা থাকতে পারবে, প্রতিটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? দুইটা। এই যে দেখো ভাইয়া, এখন একটা একটা অরবিটালে আমার কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে আমার ইলেকট্রন থাকতে পারে দুইটা করে। এখন এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি হবে আলাদা। একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অপর ইলেকট্রনটা কোন দিকে ঘুরবে? অপর ইলেকট্রনটা ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটা ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, আরেকটি ইলেকট্রন ঘুরবে কোথায়? আরেকটি ইলেকট্রন ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নিয়ে দিক প্রকাশ করে যে কোয়ান্টাম সংখ্যাটা, সেই কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে ভাইয়া, সেই কোয়ান্টাম সংখ্যাটার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সেই কোয়ান্টাম সংখ্যার নাম কি? সেই কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা কিংবা এমএস দ্বারা প্রকাশ করা হয়। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা এবং বা এমএস দ্বারা। এটার মান হতে পারে ভাইয়া দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। আমরা হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস দেখছি না? আমরা বক্সের মধ্যে ইলেকট্রন বিন্যাস দেখাইছি। প্রথম যে ইলেকট্রনটা, সেটাকে আমরা এইভাবে দেখাইছি, পরের যে ইলেকট্রনটা সেটাকে আমরা এভাবে দেখাইছি, তাই না? তাহলে এইখানে আমরা মনে রাখতে হবে, ঘরে প্রথমটা হচ্ছে, প্রথম ইলেকট্রনটা, প্রথম ইলেকট্রনটা যায় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোন দিকে যায়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এস এর মান প্লাস হাফ হইতে পারে, আর কি হইতে পারে? এস এর মান হচ্ছে মাইনাস হাফ হইতে পারে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আবার খেয়াল করে, এটাতে যাতে কারো কনফিউশন না হয়। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন সেটা হবে মাইনাস হাফ। আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ধরে এটা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তখন কি হবে? তখন হবে প্লাস হাফ। তখন হবে প্লাস। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তখন হবে মাইনাস। ধরো ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, তাই না? ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে
তখন হবে মাইনাস হাফ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন এস এর ভ্যালু কত হবে? এস এর ভ্যালু হবে প্লাস হাফ। তখন এস এর ভ্যালু কি হবে? প্লাস হাফ। এখন চলে আসো আমরা একটু সামনে আগাই। নাইট্রোজেনের চতুর্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সমূহ নির্ণয় করো। খেয়াল করো, আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখি, নাইট্রোজেন 7, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p3। চতুর্থ ইলেকট্রনটা আছে 2s এ। তাহলে আমাদেরকে কাজ করতে হবে কোন অরবিটাল নিয়ে? 2s অরবিটাল নিয়ে। 2s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, প্রথমটা সেকেন্ডটা। তাহলে আমরা একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে আমরা মনে রাখবো সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হবে মাইনাস হাফ হবে। এখন আমরা এখানে চারটা কোয়ান্টাম সংখ্যা বের করবো। এন, এন এর মান কত? 2। এল এর মান কত হতে পারে? এল এর মান হতে পারে 0 আর 1। এল এর মান যদি 0 হয় তাহলে হবে 2s, এল এর মান যদি 1 হয় তাহলে হবে 2p। যেহেতু 2s বলে দিছে তাহলে এটা কাটা। তাহলে আমার এল এর মান যদি 0 হয়, এম এর মান কত হবে? আমরা জানি এম এর মান কত ভাইয়া? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তাহলে এম এর মান কত হবে? 0 হবে, যেহেতু এল এর মান 0। আর দ্বিতীয় ইলেকট্রনটার জন্য এস এর মান হবে মাইনাস হাফ। প্রথম ইলেকট্রনটার জন্য এস এর মান প্লাস হাফ, দ্বিতীয় ইলেকট্রনটার জন্য এস এর মান কি হবে? মাইনাস হাফ হবে। আশা করি আমরা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবো এইভাবে। সামনে আমরা আরো বেশ কিছু এমসিকিউ পাবো। আমার মনে হয় তখন আমাদের কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো আমরা। তারপর যদি আমরা চলে আসি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই ইলেকট্রন বিন্যাসটার জন্য আমাদের কতগুলো তিনটা সূত্র আছে বেসিক্যালি, বা তিনটা নীতি আছে। একটা হচ্ছে আউটবাউ নীতি, আরেকটা হচ্ছে কুন্ডের নীতি, আরেকটা হচ্ছে পলের বর্জ্য নীতি। ইলেকট্রন বিন্যাস টপিকসটাও আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে আমাদের রিপিটেডলি কোশ্চেন আসে, এমসিকিউ বলো, বোর্ড পরীক্ষা রিটেন বলো, বোর্ড অ্যাডমিশন টেস্ট বলো, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, এনি হয়, প্রত্যেকটা জায়গার পরীক্ষার জন্য আমাদের এই ইলেকট্রন বিন্যাস টপিকসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমরা পড়বো আউটবাউ নীতি। আউটবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, এটা আমরা জানি। আউটবাউ শব্দটার কথা, আউটবাউ শব্দটার যে বিশুদ্ধ ইংলিশ যদি আমরা বলি সেটা কি হবে? সেটা হবে বিল্ডিং আপ। সেটা কি হবে? সেটা হবে বিল্ডিং আপ। সেটা হবে বিল্ডিং আপ। তাহলে আউটবাউ নীতিটা আমাদেরকে, আউটবাউ নীতি থেকে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রথমে, পরবর্তীতে পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে কোথায়? ইলেকট্রন ভাইয়া প্রথমে প্রবেশ করবে নিম্ন শক্তির অরবিটালে, পরবর্তীতে প্রবেশ করবে কোথায়? পরবর্তীতে প্রবেশ করবে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে। এটাই হচ্ছে আউটবাউ নীতি। আর এই যে শক্তি, এই শক্তিটা কিভাবে, কার শক্তি কম কার শক্তি বেশি, এটা আমরা হিসাব করে ভাইয়া কিসের মান দ্বারা? এন প্লাস এল এর মান দ্বারা। এন প্লাস এল এর মান দ্বারা হচ্ছে আমরা শক্তি প্রকাশ করি। এন প্লাস এল এর মান যার বেশি তার শক্তিও বেশি। এন প্লাস এল এর মান যার কম তার শক্তিও হচ্ছে কম। তাহলে এটা দিয়ে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এন প্লাস এল এর মান যদি বেশি হয় তাহলে তার শক্তি বেশি, আর এন প্লাস এল এর মান যদি কম হয় তাহলে তার কি হবে? তার শক্তি হচ্ছে কম। ধরো আমরা যদি আসি 1s, এটার ক্ষেত্রে শক্তি এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। আর এল এর মান কত? এল এর মান আমরা মনে রাখবো এস পি ডি এফ, এই যে চারটে উপশক্তি স্তর আছে না? এল এর মান যদি 0 হয় তাহলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে এফ। তাহলে এইখানে এল এর মান কত? এখানে এল এর মান হচ্ছে 0। তাহলে এইখানে এন প্লাস এল এর মান কত? 1 প্লাস 0 ইকুয়াল টু 1। 2s এর ক্ষেত্রে যদি আসি, এখানে এন এর ভ্যালু কত? 2, এল এর ভ্যালু কত? এস মানে
এস এস মানে এল এর মান কত এখানে 0, তাহলে এখানে এন প্লাস এল কত হবে 2 প্লাস 0 ইকুয়াল টু 2, 2p, পি এর জন্য কত যোগ করতে হবে 1 যোগ করতে হবে, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ঠিক আছে, তারপরে যদি আসি আমরা ভাইয়া 3s কত হবে 3 প্লাস 0 ইকুয়াল টু 3, কারণ s এর জন্য কি নিতে হবে 0 নিতে হবে। এরপর যদি আসি আমরা 3p, এখানে শক্তি কত হবে 3 প্লাস 1 ইকুয়াল টু 4। তারপর যদি আসি আমরা 3d 3 প্লাস 2 ইকুয়াল টু কত হবে 5। আবার যদি আসি আমরা 4s, তাহলে এখানে n এর মান কত 4, l এর মান কত s যেহেতু 0 কত হবে 4, 4p কত হবে 4 প্লাস 1 ইকুয়াল টু কত 5, ইকুয়াল টু কত ইকুয়াল হচ্ছে 5। তাহলে এইখানে দেখো কোনটাতে ইলেকট্রন আগে যাবে, 1s এ ইলেকট্রন ভাইয়া সবার আগে যাবে, তারপর যাবে হচ্ছে 2s এ, তাই না? কারণ এটা শক্তি 1, এটা কম শক্তি, তাই এটাতে ইলেকট্রন আগে যাবে, তারপরে 2s এ যাবে, এটা শক্তি একটু বেশি, তারপর 2p তে যাবে, তারপর 3s এ যাবে। কিন্তু এখানে তো মান দুটো সমান হয়ে গেছে। আবার এই ক্ষেত্রে দেখো সেম, 3p এর ক্ষেত্রে মান 4, 3d এর ক্ষেত্রে কত মান 3d এর ক্ষেত্রে মান 5, তাহলে 4s এর ক্ষেত্রে মান কত আবার 0, 4s এর ক্ষেত্রে মান হচ্ছে আবার 4। তাহলে ইলেকট্রনকে আগে ভাইয়া 3d তে যাবে না 4s এ যাবে, আগে অবশ্যই 4s এ যাবে। তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ইলেকট্রন কেন আগে 3d তে না গিয়ে 4s এ গেল, তখন তুমি কি বলবা, আমরা জানি আহ্বান নীতি অনুযায়ী যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে আগে ইলেকট্রন যাবে, যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালে পরবর্তীতে ইলেকট্রন যাবে। আর অরবিটালের শক্তি আমরা নির্ণয় করি কিসের সাহায্যে, অরবিটালের শক্তি আমরা নির্ণয় করি হচ্ছে n প্লাস l এর সাহায্যে। অরবিটালের শক্তি আমরা নির্ণয় করি কিসের সাহায্যে, অরবিটালের শক্তি আমরা নির্ণয় করি হচ্ছে n প্লাস l এর সাহায্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 4, 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 5। তাহলে ইলেকট্রন স্বভাবতই আগে কোথায় যাবে, আগে 4s এ যাবে, তারপরে 3d তে যাবে। এখন দেখি ভাইয়া, যখন শক্তি সমান হয় তখন আসলে কি হয়, তখন হচ্ছে তোমার যদি n প্লাস l এর ভ্যালু যদি একই হয়, তাহলে আমরা একটা পেজ খুলি। হুম। তাহলে এখন আমাদের এখানে আরেকটা নীতি আছে, সেই নীতিটা হচ্ছে মেডি লাইন নীতি, সেই নীতিটা হচ্ছে মেডি লাইন নীতি, মেডি লাইন নীতি। মেডি লাইন নীতিটা কখন প্রযোজ্য হবে, মেডি লাইন নীতিটা তখনই প্রযোজ্য হবে যখন n প্লাস l এর মান n প্লাস l এর মান সেম হয়ে যাবে। m প্লাস m এর মান যদি সেম হয়, তখন শক্তি কিভাবে আমরা বুঝবো, তখন হচ্ছে যার n এর মান যার কম, তখন n এর মান যার কম তার কাছে আগে ইলেকট্রন যাবে। n প্লাস l এর মান যদি সেম হয়, n প্লাস l এর মান যদি সেম হয়, যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে, n এর মান যার কম সেখানে কে যাবে, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা যদি আসি, দেখো ভাইয়া 3d 4s এবং 4p, এবং ধরো 3pও দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া কোনটা আগে ইলেকট্রন যাবে কোনটা পরে ইলেকট্রন যাবে তুমি বের করো। তুমি এখানে কি করবে ভাইয়া, 3p মানে কত 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4, 3d মানে 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5, 4s মানে 4 প্লাস 0 ইকুয়াল টু
4, 4p মানে 4 প্লাস 1 ইকুয়াল টু কত, 5। তার মানে তুমি বুঝতেছো আগে যাবে হচ্ছে ভাইয়া 3p আর 4s, তারপর যাবে হচ্ছে 3d এবং 4p তে, তারপর যাবে হচ্ছে 3d এবং 4p তে। এখন এই দুইটার মধ্যে কোনটাতে আগে যাবে, এই দুইটার মধ্যে কোনটাতে আগে যাবে, যার এন এর মিডল অ্যাঙ্গেল নীতি অনুযায়ী এন এর মান যার কম, তাহলে ইলেকট্রন যাবে হচ্ছে আগে 3p তে, তারপর যাবে হচ্ছে 4s এ, তারপর যাবে হচ্ছে 3d তে, তারপর যাবে হচ্ছে 4p তে। এই যে দেখছো ব্যতিক্রমটা, ব্যতিক্রম না আসলে, কারণ তুমি অনেকে তো আমরা থ্রি গুলাকে এক সিরিয়ালে সাজাই, ফোর গুলাকে তারপরে সাজাই, তাই না? এই ঝামেলাটা যাতে না হয় তার জন্য আহ্বান নীতিটা আমাদেরকে একদম ভালো করে ক্লিয়ার কনসেপ্ট সহ আমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো আহ্বান নীতির তো তোমরা ডিটেলস এখানে দেওয়াই আছে। অনেকে এটাকে আমরা যখন পড়তাম তখন আমাদেরকে আমাদের এক টিচার এভাবে পড়াইছিল, এস দিয়ে প্রথমে শোনো, শোনো, দেখো দুইটা শোনো শোনো, তার মানে কি এস, 1s 2s, প্রিয়া শোনো, আবার প্রিয়া শোনো, তাহলে দেখো 2p 3s 3p 4s, শোনো, শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো। কি করবে, ডিপিএস করবে, ব্যাংকে ডিপিএস করে না, ডিপিএস করো, আবার ডিপিএস করতে বলবা, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এর থেকে আমার কাছে যেটা মনে হয়, তুমি যদি একদম কোয়ান্টাম সংখ্যা বুঝে বেসিক দিয়ে বের করে নিয়ে আসতে পারো, ওটা কম্পারেটিভলি তোমার জন্য ভালো হবে। এখন আমরা যদি চলে আসি ইলেকট্রন বিন্যাসের, যে ইলেকট্রন বিন্যাস আমরা পড়লাম, ইলেকট্রন বিন্যাসের তো বেশ কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো আমাদেরকে একটু জানতে হবে, ব্যতিক্রম। এবং দুইটা ব্যতিক্রম আমাদের পরীক্ষায় সবসময় বেশি আসে, দুইটা ব্যতিক্রম আমাদের পরীক্ষায় সবসময় বেশি আসে। একটা হচ্ছে, দুইটা ব্যতিক্রম আমাদের পরীক্ষায় বেশি আসে, একটা হচ্ছে কপার এবং ক্রোমিয়াম। তাহলে এই দুইটা জিনিস মাথার মধ্যে ভাইয়া সেট করে নিয়ে যাও, এগুলা এই দুইটাই পরীক্ষায় বেশি অপশন হিসেবে আসে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কার ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কার ক্ষেত্রে, কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে। এই দুটো জিনিস ভাইয়া মনে রাখতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। এখন আসলে ব্যতিক্রমটা কি, আমরা যদি দেখি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 24। আমরা একটা জিনিস তো তোমরা জানো, তাই না? এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, এস অরবিটালে, একটা এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা, পি অরবিটালে 6টা। ঠিক আছে, ডি অরবিটালে থাকতে পারে কয়টা, ডি অরবিটালে থাকতে পারে 10টা। এফ অরবিটালে থাকতে পারে কয়টা, এফ অরবিটালে থাকতে পারে হচ্ছে ইলেকট্রন 14টা। তাহলে কপারে যদি ইলেকট্রন বিন্যাস আমরা লিখি আহ্বান নীতি অনুযায়ী, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়ার কথা, 1s2, 2s2, 2p6, তাই না, 10টা। তারপর হচ্ছে 3s2, 3p6, আহ্বান নীতি অনুযায়ী যাচ্ছি আমরা, দেখবো আহ্বান নীতি কিন্তু মিলায় আমি ইলেকট্রন বিন্যাসটা লিখছি, 4s2, 3d4। ইলেকট্রন বিন্যাসটা ভাইয়া হওয়ার কথা ছিল এরকম, কিন্তু একটা জিনিস মনে রাখবা, লিখে রাখো, পূর্ণ এবং অর্ধপূর্ণ, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে ভাইয়া অধিক স্থিতিশীল। তাহলে যে কোনো পরমাণুর একটা মুখ্য উদ্দেশ্য থাকে, ওর জীবনের মুখ্য একটা উদ্দেশ্য থাকে, ও আইদার পূর্ণ হবে, না হয় অর্ধপূর্ণ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি একটা ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, একটা ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 10টা। তাহলে 10টা হইলে সেটা স্থিতিশীল, কিংবা 10টার অর্ধেক 5টা হইলে। তাহলে এই স্থিতিশীলতা অর্জন করার জন্য ওর ইলেকট্রন বিন্যাসটা কি হয়, সামনে গুলো সব সেমই থাকে, 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়, 3d5 হয়ে যায়। তাহলে এই যে ব্যতিক্রমটা, এই ব্যতিক্রমটা হচ্ছে আমাদের পরীক্ষার রিটেন, বোর্ড পরীক্ষার রিটেনও মাঝে মধ্যে আসে। তখন তোমাকে অ্যান্সার করতে হবে, ব্যাখ্যা দিতে হবে কেন ব্যতিক্রমটা হয়, কিসের জন্য হয়। ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রথমে তুমি এই ইলেকট্রন বিন্যাসটা লিখে দেখাবা, তারপরে লিখবে যে এখানে 4s থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যায়, 4s থেকে একটি ইলেকট্রন
3D তে চলে যায়, যাতে 3D অরবিটালটা আংশিক অর্ধপূর্ণ হয়। আংশিক অর্ধপূর্ণ হইলে তখন সে অধিক স্থিতিশীলতা অর্জন করবে। কপারের ক্ষেত্রে ঠিক সেম। কপারের ক্ষেত্রে ঠিক সেম। 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, 3d9, পরবর্তীতে 4s1, 3d10 হয়। 4s1, 3d10 হয়। তাহলে এখানেও ঠিক কিভাবে ব্যাখ্যাটা দিবা? এখানেও ঠিক ব্যাখ্যাটা দিবা। 3d9 থেকে 3d10 হচ্ছে অধিক স্থিতিশীল, কারণ 3d10 মানে কি হবে? অরবিটাল, তাতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে, স্থিতিশীলতা অর্জন করবে, তাই না? এই কারণে কপারের ইলেকট্রন বিন্যাসে এই ব্যতিক্রমটা ঘটে। তাহলে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কার কার ক্ষেত্রে দেখা যায়, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এই জিনিসটার ব্যাখ্যা যদি আমাদের পরীক্ষায় আসে, আমরা যাতে অ্যান্সার করতে পারি। এবং সেটা শুধু কপারের ক্ষেত্রে না, সেটা আরো বেশ কিছু ক্ষেত্রে সেটা ঘটে। কিন্তু আমরা এই দুইটা, যেহেতু যেহেতু তোমরা জানো যে তোমাদেরকে সবসময় আমরা এটা বলি যে তোমার কি জানো, প্রথম 30টা মৌলে পারমাণবিক সংখ্যা বেশি পাঠতে হয়, কারণ এগুলা থেকে আমাদের পরীক্ষাতে কি হয়, এগুলা থেকে আমাদের পরীক্ষাতে কোশ্চেন বেশি আসে, তাই না? এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে, এই কারণে 30টার মধ্যে কপার আর ক্রোমিয়াম এই দুইটা থেকে আমাদের বোর্ড পরীক্ষা বা এডমিশন টেস্টে বেশি বেশি কোশ্চেন আসছে। এর বাইরে আরো কয়েকটা জিনিস তোমরা একটু জেনে রাখো। মোলিবডেনাম 42, Ag47, La57, gold 79, অ্যাক্টিনিয়াম 89, এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। কেন ঘটে? ওই হয় পূর্ণতা অর্জন করবে, না হয় অর্ধ পূর্ণতা অর্জন করবে। এর ফলে তারা কি লাভ করবে? এর ফলে হচ্ছে তারা স্থিতিশীলতা অর্জন করবে। এর ফলে তারা কি অর্জন করবে? এর ফলে তারা স্থিতিশীলতা অর্জন করবে। এবং ইলেকট্রন বিন্যাস থেকে তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন দিই একটু। তোমাদেরকে ধরো আমি একটা কোশ্চেন দিলাম, পটাশিয়াম। পটাশিয়াম তো পারমাণবিক সংখ্যা সবাই জানো, তাই না? পটাশিয়াম 19, এর পটাশিয়ামের 19তম, এটা এটা ভার্সিটি ভর্তি পরীক্ষার কোশ্চেন। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপ কোন উপস্তরে থাকে এবং কোন নীতির ভিত্তিতে? কোন উপস্তরে থাকে এবং কোন নীতির ভিত্তিতে? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দাও তো দেখি আমাকে। আমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে কি হবে? ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, তারপরে কিন্তু 3d তে ইলেকট্রনটা যাবে না, কোথায় যাবে? 4s1 এ যাবে, কারণ 4s এর শক্তি কম। তাহলে 19তম ইলেকট্রনটা কোন উপস্তরে থাকে? 4s উপস্তরে থাকে। এবং এটা কার নীতি? এবং এটা হচ্ছে ভাইয়া আউটবো নীতি। এটা কার নীতি? এটা হচ্ছে আউটবো নীতি। এটা এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল আর এটা। এখন আমরা সামনে যাই। কুন্ডের নীতি, আমাদের আরো দুইটা গুরুত্বপূর্ণ নীতি আছে। একটা নীতি হচ্ছে আমাদের কুন্ডের নীতি, আরেকটা নীতি হচ্ছে আমাদের পলির বর্জ্য নীতি। কুন্ডের নীতি এবং পলির বর্জ্য নীতি। কুন্ডের নীতি হচ্ছে একই শক্তি সম্পন্ন যে বিভিন্ন অরবিটাল থাকবে, সেই ইলেকট্রন গুলোতে সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে, বা মানে বিজোড় অবস্থায় ইলেকট্রন থাকবে। বা যে কোনো অরবিটালে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন কি কোন অবস্থায় থাকবে? সর্বাধিক সংখ্যক ইলেকট্রন হচ্ছে আমাদের বিজোড় অবস্থায় থাকবে। বিজোড় অবস্থায় থাকবে।
বা এটাকে যদি আমি একটু ডিটেলস আবার বলি, একটু জোরে বলি বা বড় করে বলি, খেয়াল করো, সমশক্তি সম্পন্ন যে শূন্য অরবিটাল গুলো আছে, ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত অরবিটাল ইলেকট্রন গুলো একা একা ভাবে অরবিটালে প্রবেশ করবে এবং ঘূর্ণনের দিকটা একই হবে। সিম্পল ভাবে খেয়াল করো ভাইয়া, আমি বলছি ডি উপশক্তি স্তরে, ডি উপশক্তি স্তরে আমার অরবিটাল হচ্ছে ভাইয়া 5টা। ঠিক আছে, এখন ধরো এটা হচ্ছে একটা বাড়ি, এইখানে এই বাড়িটাতে 5টা রুম আছে, তোমরা 5 বন্ধু বেড়াইতে গেছো, তাইলে এইখানে নিয়ম অনুযায়ী কি হবে জানো? ধরো এমনও তো করতে পারতো, তাই না? এই রুমটাতে তোমরা 2জন থাকলা, এই রুমটাতে আর 2জন বা 3জন থেকে গেলা, বাকি 3টা রুম ফাঁকা। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে এটা হয় না। সবাই প্রথমে এক, ধরো 5টা ইলেকট্রন থাকলে একটা একটা করে প্রবেশ করবে, একটা একটা করে ঊর্ধ্বমুখী স্পিনে প্রবেশ করবে, একই রকম একই স্পিনে প্রবেশ করবে। তারপরে যে ইলেকট্রনটা আসবে সে এখানে আসবে। মানে এরকম হওয়ার কোনো সুযোগ নাই যে ভাইয়া একটা অরবিটালে তো 2টা থাকতে পারে, এটাতে 2টা ঢুকে গেল, এটাতে 2টা ঢুকে গেল, এটাতে একটা ঢুকে গেল, আর এরকম না। হুন্ডের নীতিটা কি বলতে চায়? যদি 5টা ইলেকট্রন থাকে, ধর একটা ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, সবাই হচ্ছে এভাবে একমুখী করে প্রবেশ করে 5টা। এরপরে যদি 6টা ইলেকট্রন থাকতো, 6 নাম্বারটা এইভাবে প্রবেশ প্রবেশ করতো। বুঝতে পারছো? 7 নাম্বার ইলেকট্রন, ওই অরবিটালে 7 নাম্বার ইলেকট্রনটা এইভাবে প্রবেশ প্রবেশ করবে, 8 নাম্বারটা এইভাবে, 9 নাম্বারটা এইভাবে, 10 নাম্বারটা এইভাবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন সমূহ কি থাকবে? সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকবে। ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যায়, সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকার ট্রাই করবে। সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকবে, সর্বাধিক সংখ্যায় কি থাকবে? বিজোড় থাকবে। বা সর্বাধিক ইলেকট্রন, সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকবে। এটি হচ্ছে ভাই আমাদের হুন্ডের নীতি। এটাই হচ্ছে হুন্ডের নীতি। যেমন আমরা যদি হুন্ডের নীতি অনুযায়ী ধরো একটা ইলেকট্রন দেখাই, নাইট্রোজেন 7, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন আজকে 1:2, 2:2, 2p3, তাই না? এখন আমরা জানি পি উপশক্তি স্তরে অরবিটাল থাকে কয়টা? 3টা। তাহলে 1s, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1:2:2, 2p(x), 2py, 2pz। পি কে আমরা এভাবে লিখতে পারি কারণ পি উপশক্তি স্তর। দেখো 2p, এন এর মান কত এখানে? n = 2। এল এর মান যখন 0 হয় তখন হয় 2s, এল এর মান যখন 1 হয় তখন হয় কি? 2p। এল এর মান যদি 1 হয়, আমার এম এর মান কত হয়? -1, 0, +1। এম এর মান 3টা না? এম এর মান 3টা মানে হচ্ছে 2px, 2py এবং 2pz। বুঝছি? তাহলে আমার পি তে অরবিটাল কয়টা? 3টা। তাহলে আমরা যদি বক্সের সাহায্যে দেখাই মুন্ডের নীতি অনুযায়ী, তাহলে পি তে আমরা বক্স দেখাবো কয়টা? পি তে আমাদের বক্স হবে 3টা। তাহলে প্রথমটাতে তো 2টা ইলেকট্রন, প্রথম ইলেকট্রন, নাইট্রোজেনের প্রথম ইলেকট্রনটা এইটা, দ্বিতীয় ইলেকট্রন হচ্ছে এটা, এটা 2টা শেষ। 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। 2টা থাকবে কোথায়? এই 2s এ তো থাকবে, একটা এভাবে একটা এভাবে, 3 নাম্বার ইলেকট্রন, এটা 4 নাম্বার ইলেকট্রন। এরপরে আসবো আমরা 2p। তাহলে 2p এর ক্ষেত্রে কি কি আছে ভাই? 2px, 2py এবং 2pz। এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানে 3টে ইলেকট্রন আছে। এই 3টে ইলেকট্রন হচ্ছে এইভাবে প্রবেশ করবে। এটাই হচ্ছে আমাদের হুন্ডাই নীতি। তাহলে হুন্ডাই নীতির সাহায্যে যদি কারো ইলেকট্রন নিয়ে দেখাইতে বলে, সেটা তোমরা আশা করি পারবা। তখন তুমি বলবা যে হুন্ডাই নীতিতে আমরা কি বলছি? ইলেকট্রন সর্বাধিক সংখ্যা অযুগ্ম অবস্থা থাকবে। এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা? এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা ভাইয়া? এখানে অযুগ্ম ইলেকট্রন 3টা। আর আমি যদি হুন্ডাই নীতি যদি না মানতাম, তাহলে তো আমি কি করতাম জানো? হুন্ডাই নীতি যদি না মানতাম তাহলে আমি এইভাবে ইলেকট্রন দিয়ে দিতাম, তাই না? তাহলে আমার একটা ফাঁকা, আরেকটাতে একটা ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকতো? একটা থাকতো। কিন্তু আমার তো অযুগ্ম ইলেকট্রন একটা থাকবে না, আমার অযুগ্ম ইলেকট্রন কত থাকবে? আমার অযুগ্ম ইলেকট্রন থাকবে সর্বাধিক সংখ্যায়। তাহলে আমার কি করতে হবে? 3টাতে একটা একটা করে একমুখী স্পিনে আগে প্রবেশ করবে, একটা একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে আগে প্রবেশ করবে। এটা হচ্ছে হুন্ডা নীতি। এরপরে আসো পলের বর্জন নীতি। পলের বর্জন নীতি আমরা যারা বাংলা লিঙ্কে সিম ইউজ করি তাদের জন্য পলের বর্জন নীতিটা মনে রাখা খুব সহজ, কারণ আমরা বাংলা লিঙ্কে যখন ব্যালেন্স দেখি, ব্যালেন্স দেখার জন্য আমরা কিসে ডায়াল করি? *124#।
স্টার 1 2 4 হ্যাশ। এই কথাটার সাথে পলের বর্জন নীতির সম্পর্ক কি খেয়াল করো। পলের বর্জন নীতিটা হচ্ছে একটি পরমাণুতে টু কথার মানে কি দুটি ইলেকট্রনের, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের, আর ফোর মানে চারটি। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হতে পারে না, কখনো একই হতে পারে না। এটা কার নীতি? এটা হচ্ছে পলের বর্জন নীতি। যেমন আসি আমরা, ধরো ধরো তোমাদেরকে দেখাই, হিলিয়াম হিলিয়াম দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেখাই। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তার মানে ইলেকট্রন নিষ্কাশন 1s2 2s2। এখানে কয়টি ইলেকট্রন আছে ভাইয়া? এখানে ইলেকট্রন আছে হচ্ছে ভাইয়া 4টা। এখানে কয়টি ইলেকট্রন আছে? এখানে ইলেকট্রন আছে 4টা। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 4টা। আমি তোমাকে বললাম ধরো প্রথম দুইটার ক্ষেত্রে আমরা হিসাব করি। আমরা এখানে 4টা ইলেকট্রনের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাব করবো। তাহলে প্রথমে আছে 1s এর দুইটা ইলেকট্রন। 1s কথাটার মানে কি ভাইয়া? কথাটার মানে এখানে n এর মান হচ্ছে ভাইয়া 1। তাহলে l এর মান কত হবে? l এর মান হবে হচ্ছে 0। তাহলে 1s এর মধ্যে আমরা 1s এর দুইটা ইলেকট্রন নিয়ে আগে হিসাব করবো, ঠিক আছে? দুইটা ইলেকট্রন, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, কারণ কোথায় আছে? 1s এ আছে। দুইটার ক্ষেত্রে আমার l এর মান কত? দুইটার ক্ষেত্রে আমার l এর মান কি হয়ে গেছে? l এর মান 0 হয়ে গেছে। এখন আসি m এর মান। l এর মান কত? 0। তাহলে m এর মানও কত হবে? দুইটার ক্ষেত্রে আমার m এর মান কি হবে? দুইটার ক্ষেত্রে আমার m এর মান হবে ভাইয়া 0। কিন্তু s এর মান তো একটার জন্য হবে প্লাস হাফ, আরেকটার জন্য হবে মাইনাস হাফ। কারণ দুইটা ইলেকট্রন যে আছে 1s2 তে, দুইটা ইলেকট্রনের একটা একটা একমুখী স্পিনে থাকবে, আরেকটা অপোজিট মুখী স্পিনে থাকবে, প্লাস হাফ। তাহলে দেখো পলের বর্জন নীতিতে কি বলছি, দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। হয়েছে? হয় না? দেখো তিনটার মান কিন্তু মিলে গেছিল ভাইয়া, 4 নাম্বার কি হয়ে গেছে? ডিফারেন্ট হয়ে গেছে। এবার আসি আমরা 2s2 তে যে দুইটা ইলেকট্রন আছে, এই ক্ষেত্রে n এর মান কত? n এর মান 2। তাহলে l এর মান কত হবে? l এর মান হবে 0 আর 1, 2s আর 2p। তাহলে এখানে তো আমার 2s বলেই দিছে, তাই না? 2s মানে তো l এর মান কত? 0। তাহলে আমার n এর মান 2, আমার l এর মান কত? l এর মান হচ্ছে 0। তাহলে m এর মান কত হবে ভাইয়া? 0 হবে। তাহলে s এর মান কি হবে? 2s2 তে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, একটার জন্য s এর মান হবে ভাইয়া প্লাস হাফ, আরেকটার জন্য হবে মাইনাস হাফ। বুঝছো এখানে n এর মান 2 কেন হয়েছে? 2s2, তার মানে 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, তাই 2। l এর মান কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে। n এর মান যদি 2 হয়, l এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে। 0 হইলে 2s, 1 হইলে কি 2p। আমার অরবিটাল তো ভাইয়া বলেই দিছে 2s, এখানে তো 2p নাই, তার মানে l এর মানও কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। l এর মান 0 মানে m এর মান কত হয়? মাইনাস l থেকে প্লাস l, তার মানে m এর মানও 0। আর s একটার জন্য প্লাস হাফ, আরেকটার জন্য মাইনাস হাফ। তাহলে দেখো এখানে 3 নাম্বার ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ। 4 নাম্বার ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে দেখো কোনোটার সাথে কোনোটা মিলে না। দেখো এই দুইটার সাথে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাতে মিললো না। দেখো এটার সাথে প্রথমটা সবকিছু মিলে গেছে, বাট কি মেলে নাই? n এর মান মিলে নাই। এটার সাথে আবার 3 নাম্বারটা সবকিছু মিলে গেছে, বাট n এর মান মিলে নাই। এই দুইটার মধ্যে আবার কি মিলে নাই? s এর মান মিলে নাই। তার মানে একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাক না কেন, দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হতে পারবে না? কখনোই সেম হতে পারবে না। এবার আমরা কিছু কোশ্চেন সলভিং এ যাই। দেখো 3d 4p 5s অরবিটাল মাঝে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেন, এটা একটু আগে তোমাদেরকে পড়াই দিছি। তাহলে তুমি প্রথমে কি লিখতে হবে? তোমাকে পরীক্ষা যদি এটা আসে, যদি রিটেনের জন্য যারা ক্লাসটা দেখতেছো, তারা যারা এমসিকিউ তারা তো এমনিতে পারবা,
রিটার্নের জন্য যখন তুমি লিখবে তখন তুমি লিখবে ইলেকট্রন বিন্যাসের আহ্বান নীতি অনুযায়ী প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন যাবে, তারপরে ইলেকট্রন কোথায় যাবে, উচ্চ শক্তির অরবিটালে যাবে। আমরা ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করি, আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করি হচ্ছে এন প্লাস এল এর মান দ্বারা, এন প্লাস এল এর মান দ্বারা। এখানে 3D এর ক্ষেত্রে এন এর মান কত, এন এর মান 3, এল এর মান হচ্ছে 2, তাহলে এন প্লাস এল ইকুয়াল টু কত হবে, 5 হবে। 4p এর ক্ষেত্রে কত হবে, 4 প্লাস 1 ইকুয়াল টু কত, 5। আবার 5s এর ক্ষেত্রে 5 প্লাস 0 ইকুয়াল টু কত, 5 প্লাস 0 ইকুয়াল টু 5 প্লাস 0 ইকুয়াল টু 5। তাহলে এই তিনটার ক্ষেত্রেই আমাদের, আমরা কি দেখলাম, এন প্লাস এল এর মান সেম হয়ে গেছে। তখন আমাদেরকে কোন জিনিসটা ফলো করতে হবে, আমরা এটাও পড়ছি, এন প্লাস এল এর মান যদি সমান হয় তখন যার এন বড় তার কাছে কি যাবে, ইলেকট্রন আগে যাবে। সরি, যার এন ছোট, যার এন ছোট, যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তখন যার এন ছোট, যার এন ছোট তার মধ্যে হচ্ছে ইলেকট্রন আগে যাবে, যার এন ছোট তার মধ্যে ইলেকট্রন আগে যাবে। তাহলে আগে যাবে ইলেকট্রন কোথায়, 3D তে, তারপরে যাচ্ছে 4p তে, তারপরে যাচ্ছে 5s। একটি নাইট্রেট মূলকে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। নাইট্রেট মূলকে যদি আমরা সংকেত লিখি NO3 নাইট্রোজেনে ইলেকট্রন কয়টা হইয়া, 7টা। অক্সিজেনে ইলেকট্রন কয়টা, অক্সিজেনে ইলেকট্রন কয়টা, অক্সিজেনে ইলেকট্রন হচ্ছে, নাইট্রোজেনে ইলেকট্রন গুলো আমার 7টা, আর অক্সিজেনে ইলেকট্রন হচ্ছে আমার 8টা। ঠিক আছে, আর নাইট্রেটে এখানে কি কোন চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকলে ওটাকে ইলেকট্রন কি হয়, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, গ্রহণ করলে ঋণাত্মক চার্জ যুক্ত হয় না। তাহলে 7 যোগ 3 8 24 যোগ 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 32। একটা নাইট্রেট মূলকে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা, একটা নাইট্রেট মূলকে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 32টি। বুঝছো, নাইট্রোজেনের 7টা, অক্সিজেন 8টা করে, যেহেতু 3টা আছে 3 8 24, আর নেগেটিভ চার্জ আছে, তার মানে একটা ইলেকট্রন যোগ হবে। একটি পরমাণুর চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটার একটা শর্টকাট তোমাদেরকে দেখাই দিই। যে কোনো যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার, তার মানে 16। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কোয়ার, তার মানে 2 × 16 ইকুয়াল টু কত, ইকুয়াল হচ্ছে 32, ইকুয়াল টু কত, 32। এখন আমরা আসি চতুর্থ শক্তি স্তরে। চতুর্থ শক্তি স্তর, যারা বোর্ড পরীক্ষার জন্য ক্লাসটা করতেছো তাদের জন্য মনে রাখবে, এটা রিটেনের জন্য একটা 5 স্টার টপিকস, আর এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্ট। চতুর্থ শক্তি স্তর যখনই বলে দিছি তার মানে আমার এন এর ভ্যালু কত, তার মানে আমার এন এর ভ্যালু হচ্ছে ভাইয়া 4, এন এর ভ্যালু 4। তাহলে এল এর ভ্যালু কত কত হইতে পারে, এল এর ভ্যালু হইতে পারে 0 1 2। এখন এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কত, 0। এল এর ভ্যালু যখন 1 হবে তখন আমার এম এর ভ্যালু কত হবে, -1 0 +1। আর আমার এল এর ভ্যালু যখন 2 তখন এম এর ভ্যালু কি হবে, -2 -1 0 +1 +2, তাই না। তাহলে এল এর মান যখন 0, এটা কোন উপশক্তি স্তর, 4s। 1 মানে 4p, 2 মানে 4d, আর কি হইতে পারে, আর হইতে পারে হচ্ছে 3 হইতে পারে। এল এর মান কত হইতে পারে, এল এর মান 3 হইতে পারে না। আচ্ছা, আমি আরেকটা পেজ নিয়ে আবার একটু সুন্দর করে আঁকি। দেখো এন এর মান কত, আমাদের এন এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে আমাদের 4। তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1, আমি একটু নিচে নিচে লিখি। এল এর মান আমার কি কি হইতে পারে, এল এর মান হইতে পারে আমার, এল এর মান হইতে পারে আমার 0, এল এর মান হইতে পারে 1, এল এর মান হইতে পারে 2,
এল এর মান হইতে পারে 3। ঠিক আছে, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কত? 0। কারণ আমরা জানি এম এর ভ্যালু হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এল এর মান যদি 1 হয় তাহলে আমার এম এর ভ্যালু কত হবে? -1, 0, +1। এল এর মান যদি 2 হয় তাহলে আমার এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে -2, -1, 0, +1, +2। এল এর মান যদি 3 হয় এম এর মান কত হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে আমার এম এর ভ্যালু এখানে কয়টা হচ্ছে? 7টা। এখানে আমার এম এর ভ্যালু কয়টা হচ্ছে? এম এর ভ্যালু হচ্ছে 5টা। এল এর মান যখন 1 তখন এম এর ভ্যালু 3টা, এল এর মান যখন 0 এম এর ভ্যালু হচ্ছে 1টা। তাহলে আমার এম এর টোটাল ভ্যালু কয়টা দাঁড়াচ্ছে? 1। এম এর মান যতটা অরবিটাল সংখ্যা ততটা, যোগ 3 যোগ 5 যোগ 7। তাহলে আমার এম এর ভ্যালু হচ্ছে 16টা। তার মানে আমার অরবিটাল সংখ্যা চতুর্থ শক্তি স্তরে আমার অরবিটাল সংখ্যা কতটা? আমার অরবিটাল সংখ্যা হচ্ছে 16টা। অরবিটাল সংখ্যা কতটা? 16টা। আমরা জানি আমাদের একটা অরবিটালে একটা অরবিটালে আমাদের 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 16টা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিলে আমরা কি বের করতে পারবো? ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে এটা আমাদের বোর্ড পরীক্ষা রিটেনে আসে আর এমসিকিউ তে তো আসে। তাহলে এটা আমাদেরকে একটু বুঝে হিসাব করতে হবে। দেখো আমি যে শর্টকাট দিয়ে বের করছি, শর্টকাটে তো আমাদের আগেই মিলছে, তাই না? আগে কি পাইছিলাম? 32টা পাইছিলাম। তাহলে বুঝতে পারছো এম এর মান যতটা হবে আমার মোট অরবিটাল সংখ্যা ততটা হবে, আর অরবিটাল সংখ্যা যতটা হবে ইলেকট্রন সংখ্যা হবে তার দ্বিগুণ। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? দেখো এটা ঢাকা বোর্ডে আসে একটা এমসিকিউ, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এন প্লাস এল, এস, পি, ডি, এফ, 0, 1, 2, 3। তাহলে 6 + 1 = কত? 7। 5 + 2 = কত? 7। 4 + 3 = কত? 7। 7 + 0 কত? 7। তাহলে কি হিসাব করবো আমরা? তার এন এর মান কম, এন এর মান কম হচ্ছে 4f এর ক্ষেত্রে। তাহলে এই চারটার মধ্যে ইলেকট্রন কোনটা থাকে প্রবেশ করবে? 4f এর মধ্যে প্রবেশ করবে, যেহেতু n প্লাস l এর মান কি? n প্লাস l এর মান সমান। তাহলে আবার বলতেছি, n প্লাস l এর মান সমান হলে যার n ছোট তার মধ্যে আগে ইলেকট্রন। সাধারণ নিয়মের ব্যতিক্রম কোথায় ঘটে? একটু আগে পড়াই দিছি, কপার এবং ক্রোমিয়াম। আরো কিছু উদাহরণ দিছি, এই উদাহরণগুলোর মধ্যে কোনটা এখানে আছে? এখানে ক্রোমিয়ামটা আছে। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? তাহলে সোডিয়ামে ভাইয়া, সোডিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়াম আমার ইলেকট্রন থাকে হচ্ছে 11টা। সোডিয়াম আয়ন মানে কি? সোডিয়াম আয়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস আমার ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। তাহলে সোডিয়াম কোন আয়ন গঠন করে? Na প্লাস আয়ন গঠন করে না? Na প্লাস আয়ন গঠন কখন হয়? যখন একটা ইলেকট্রন ছেড়ে যায়। তাহলে সোডিয়াম আয়নে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়াম আয়নে ইলেকট্রন থাকে হচ্ছে 10টা। ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে হচ্ছে 10টা। কোন পরমাণুগুলোর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে আমরা যদি দেখি, কার্বনের যদি ভাই ইলেকট্রন বিন্যাস লিখি, 1s2, 2s2, 2p2। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। কি দাঁড়ায়? 1s2, 2s2, 2p6, তারপর কি দাঁড়ায়? 3s2। তার মানে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি সেম না? সেম না, ভুল। এরপর আমরা আসি হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন আছে 1s1। সিলিকন 14। এটা কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, তারপর হচ্ছে 3p2। তার মানে সেম হইলো? সেম হয়নি, তার মানে এই দুটো কি? ভুল। এরপর যদি আসি আমরা হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে কত?
হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, তার মানে কি হবে 1s2। বেরিলিয়াম যদি আসে, বেরিলিয়াম হচ্ছে ভাইয়া 4, ইলেকট্রন বিন্যাস কি দ্বারা 1s2 2s2। তাহলে এটা সর্বশেষ শক্তি স্তরে, এটা সর্বশেষ শক্তি স্তরে, এটাতে দুইটা ইলেকট্রন, এটাতে দুইটা ইলেকট্রন। তার আমার অ্যান্সার এটা। অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে মিলবে না, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে, আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে, সেম থাকে? সেম থাকে না, কারণ নাইট্রোজেন আর অক্সিজেন হচ্ছে পরপর মৌল। সো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে তার থেকে একটা ইলেকট্রন বেশি থাকে। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। 26 বা আয়রন 3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং আয়রন 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা, এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা একটু বের করি। আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এখন আমি যদি দেখাই আয়রন 2+, ইলেকট্রন বিন্যাস কি হবে জানো? 4s0 3d6। আয়রন 3+, 4s0 3d5। তাহলে সর্বশেষ শক্তি স্তরটা তো আলটিমেটলি কোনটা হইতেছে, তাই না? 3d টা হইতেছে না সর্বশেষ অরবিটালটা? সর্বশেষ অরবিটাল তো হচ্ছে 3d। তাহলে আমরা যদি 3d তে আসি, সর্বশেষ শক্তি স্তরটার মধ্যে কিন্তু সর্বশেষ শক্তি স্তরটা এখন তৃতীয় শক্তি স্তর থাকতেছে। তাহলে এর মধ্যে 3s তো ফুল আছে, 3p তো ফুল আছে, ইলেকট্রন গেছে কোথা থেকে? ইলেকট্রন গেছে 3d থেকে। আমি ডি তে, ডি অরবিটাল কয়টা? ডি অরবিটাল আমরা জানি ডি উপশক্তি স্তর অরবিটাল থাকে 5টা। এটা আঁকলাম আয়রনের জন্য, এটা আঁকলাম Fe2+ এর জন্য, আর এটা আঁকলাম ভাইয়া Fe3+ এর জন্য। এবং Fe2+ এবং Fe3+। আয়রন Fe2+ এবং Fe3+। এখানে যদি আমরা দেখি, যেহেতু 6টা ইলেকট্রন, 5টা গেছে, তারপরে একটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। তারপরেরটার ক্ষেত্রে যদি দেখি, Fe2+ এর ক্ষেত্রে কয়টা আছে? 6টা আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন হচ্ছে আমার 4টা। Fe3+ এর ক্ষেত্রে আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা? Fe3+ এর ক্ষেত্রে আমার অযুগ্ম ইলেকট্রন দাঁড়াচ্ছে 5টা। Fe3+ এর ক্ষেত্রে আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা দাঁড়াচ্ছে? Fe3+ এর ক্ষেত্রে আমার অযুগ্ম ইলেকট্রন দাঁড়াচ্ছে 5টা। আর Fe2+ এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা দাঁড়াচ্ছে? Fe2+ এর ক্ষেত্রে আমার অযুগ্ম ইলেকট্রন দাঁড়াচ্ছে 4টা। Fe3+ এ আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা? Fe3+ এ আমার অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 5টা। আর Fe2+ এ Fe2+ আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা? 4টা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হয়েছে। 2+ মানে তো বুঝছো এখানে 4s থেকে ইলেকট্রন চলে গেছে, তাই না? তাহলে 3d তে ইলেকট্রন আছে 6টা। 6টা ইলেকট্রনের মধ্যে 5টা একমুখী স্পিনে প্রবেশ করে, 6 নাম্বারটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে। তাহলে আমার অযুগ্ম বা বিজোড় আছে কয়টা? 4টা। তাহলে Fe2+ হচ্ছে 4টা, Fe3+ হচ্ছে 5টা। 28টি ইলেকট্রন ধারী মৌল বা আয়ন। দেখো তো কপার, ভাই কপারের পারমাণবিক সংখ্যা কত? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে কপার 2+ মানে সেখানে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 27টা। তার মানে কপার আলো অপশন আগে বাদ, তাই না? এখন যদি আসি নিকেল, নিকেলে কয়টা নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। যেহেতু নিকেল আয়ন বলে নাই, তার মানে নিকেলে 28টা। নিকেল আমার কারেক্ট অ্যান্সার। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 30। আমি যখন বলবো জিঙ্ক 2+, তখন কয়টা ইলেকট্রন চলে গেছে? 28টা। তাহলে আমার অ্যান্সার কি? নিকেল এবং জিঙ্ক।
কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি ব্যবহার হয় না? আমরা একটু আগে পড়ছি তিনটা নীতি আছে, আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তাহলে কোন নীতি? প্লাঙ্কের নীতি। প্লাঙ্কের নীতির সাথে ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নাই। কোন অরবিটালটি অবাস্তব হবে? দেখো, 3s অরবিটাল কি সম্ভব নাকি সম্ভব না? আমরা যদি আসি 3s, এখানে n এর মান কত ভাইয়া? 3। তাহলে l এর মান কত হবে? 0 1 2। তার মানে 3s 3p 3d তিনটা অরবিটালই সম্ভব। তার মানে 3s অরবিটালটি সম্ভব। 2d, এখানে n এর মান কত? 2। তাহলে l এর মান কি হতে পারে ভাইয়া? 0 আর 1। 0 মানে হচ্ছে 2s, 1 মানে হচ্ছে 2p। তার মানে 2d অরবিটালটা সম্ভব না। আমার অ্যান্সার এটা। 3p কিভাবে সম্ভব? দেখো, 3p সম্ভব। 4f কিভাবে সম্ভব? এখানে n এর মান কত? 4। l এর মান কত? 0 1 2 3। তার মানে কি কি বোঝায়? 4s 4p 4d 4f। কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি? 4s ভ্যালু কত? 4 প্লাস 0। 3p 3 প্লাস 1। 3d 3 প্লাস 2। 4f 4 প্লাস 3 ইকুয়াল টু 7। 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে এই দুইটার তাহলে কার শক্তি সবচেয়ে বেশি? 4f এর শক্তি সবচেয়ে বেশি। 4f এর শক্তি সবচেয়ে বেশি। কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখছি। কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু যাই। কপারের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখি, 1s2 2s2 2p6 3s2, তারপরে কি? তারপরে 3p6, তারপরে হচ্ছে 4s2। তারপরে কি হবে 4s2 এর পরে? 4s2 এর পরে হচ্ছে 3d9 হয়। তারপরে সবশেষে কি হয়ে যায়? এটা আসলে 4s1 থেকে আরেকটি ইলেকট্রন গিয়ে কোথায় চলে যায়? 3d10 হয়ে যায়, তাই না? তাহলে দেখো, খেয়াল করো, তুমি যে সিরিয়ালে যাও না কেন, আলটিমেটলি লাস্টের ইলেকট্রনটা কোথায় যেতেছে? লাস্টের ইলেকট্রনটা ভাইয়া 3d তে যেতেছে। কারণ যার শক্তি বেশি তার মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করবে। আর কপারে কয়টা ইলেকট্রন আছে? কপারে ইলেকট্রন না, কপারে ইলেকট্রন আছে তো 29টা। তার মানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে? সবচেয়ে বেশি শক্তি কপারের যে অরবিটালটা, যেগুলাতে ইলেকট্রন যায় আর কি। 4p তে তো আসলে ইলেকট্রন যায় না। কপারের ক্ষেত্রে তো 4p তে ইলেকট্রন যাওয়ার সুযোগ নাই। নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আউটবার্ন নীতি মেনে চলে? তাহলে আমরা যদি একটু 5s ইকুয়াল টু কত? 5 প্লাস 0। 4p এর ক্ষেত্রে 5, এটা হচ্ছে 7। এখানে 3 যোগ 0, 3 যোগ 1, 3 যোগ 2 5, 5 যোগ 0 5, 4 যোগ 2 6, 5 যোগ 1 6, 3 4 5, তাই না? এখন দেখো, এখানে তোমার কাছে দেখে মনে হইতে পারে ভাইয়া সবগুলাতেই তো আহ্বান নীতি মেনে চলছে। হ্যাঁ, তোমার কথা কারেক্ট, তোমার কথা একদমই সত্য। তোমার এইখানে যারা কোশ্চেনটা যখন করছে তখন হচ্ছে একদম বেসিক বেসিক ধরে কোশ্চেনটা, মানে কোশ্চেনটা যেভাবে করতে চাইছি কোশ্চেনটা আসলে হয় নাই আর কি। বাট তাও আমরা কি করি, আমরা অ্যান্সারটা কিভাবে ধরি? একদম যদি ওই নীতিতে চলে যাই, আমরা দেখবো হুন্ডের নীতির ক্ষেত্রে একটা ছবি দেখাইছিলাম না, ওই যে শোনো শোনো প্রিয়া শোনো দিয়ে দেখাইছিলাম। ওই নীতি অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে 5s এর পরে ইলেকট্রনটা কোথায় যায়? 5s এর পরে ইলেকট্রনটা 4d তে যায়, তারপরে 5p তে যায়, একদম পর 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 তিনটা সিরিয়াল হচ্ছে এটা। দেখো, 5s 4d এবং 4p 5p, এতটুকু তো তোমরা বুঝছো তাই না? 5s এ আগে যাবে এটাও বুঝছো, শক্তি কম। এই দুইটার মধ্যে 4d তে আগে গেছে কারণ এখানে n এর মান কম, তাই না? হ্যাঁ, কিন্তু অন্যগুলার ক্ষেত্রে কেন আমরা এই জিনিসটা এভাবে দেখাইতে পারি নাই?
কারণ দেখো 3s এর পরে ইলেকট্রনটা ভাইয়া 3p তে যায়, কিন্তু 3d এর আগে তো ইলেকট্রনটা কোথায় যায়? 3d এর আগে তো ইলেকট্রনটা যায় 4s এ, তাই না? কারণ 3p আর 4s এর শক্তি কত? 4। যেহেতু 3d এর আগে 4s এ যায়, হ্যাঁ এখানে তো 4s দেয় নাই, তাই সে সেন্সে তুমি বলতে পারো ভাইয়া 3p তে তো 3d এর আগে যায়, বাট ওরা একদম ক্রমানুসারে দিছে। তাহলে 4s এ যেহেতু যাইতো, তার মানে এটাকে ওই সেন্স, এটাকে আমরা কারেক্ট ধরে নিই আর কি। তারপরে 3s এর পরে 3p এর পরে আসলে 5s এ না, 3p এর পরে কোথায় যায়? 4s এ যায়। একদম যদি আমরা সিরিয়াল অনুযায়ী আসি, এটার ক্ষেত্রেও ঠিক সেম সমস্যা। এরপরে যদি তাহলে এটা একদম এক্সাক্ট অ্যান্সার, কারণ এই তিনটাতে একদম ক্রমানুসারে ইলেকট্রন চাই। তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। আউব নীতি অনুযায়ী, আউব নীতি অনুযায়ী নিচের কোন শক্তিক্রমটি সঠিক? এটার ক্ষেত্রে আবার কোনো ঝামেলা নাই। 4s মানে কত? 4। 3d মানে কত? 5। 4p মানে কত? 4p মানে হচ্ছে 4 আর 1 ইকুয়াল টু 5। 3d মানে কত? 5। 4s মানে 4, আবার 4p মানে 5। তার মানে এটা কারেক্ট না। 4d মানে হচ্ছে 4 প্লাস 2 ইকুয়াল টু 6। 5s মানে 5। 5p মানে হচ্ছে আবার 6। তার মানে এটা কারেক্ট না। 5s মানে হচ্ছে 5। 5p মানে হচ্ছে 6। আবার তোমার 4d, 4d মানে 6, কিন্তু এখানে তো আগে তো 4 এ যাবে, তাই না? যেহেতু n এর মান কম, তার মানে এটা কারেক্ট না। আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার এক। তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? যে কোনো শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে ভাইয়া n স্কয়ার। তার মানে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 3 স্কয়ার 9। যদি বলতো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত, তখন অ্যান্সার কি হইতো? ইলেকট্রন সংখ্যা হলো আমার অ্যান্সার হইতো 18। ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি? তাহলে ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি ভাইয়া, কেমন দাঁড়ায় ইলেকট্রন বিন্যাসটা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাই না? তাহলে এখানে n এর মান কত? এই যে দুইটা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে, দুইটার জন্য n এর মান হচ্ছে 4। n এর মান কত ভাইয়া? 4। n এর মান 4 যে অপশনটাতে নাই সেটা আগে কেটে দিই, এটা আগে কাটা। তাহলে n এর মান যদি 4 হয়, l এর মান কি হবে? l এর মান হবে 0, 1, 2, 3। 0 মানে 4s, 1 মানে 4p, 2 মানে 4d, 3 মানে 4f। যেহেতু 4 n এখানে, এখানে আমার 4 যেহেতু s, তার মানে আমার l এর মান কত? l এর মান হচ্ছে আমার দুইটার ক্ষেত্রে 0। দুইটার ক্ষেত্রে আমার l এর মান 0, কারণ s উপশক্তি স্তর মানেই হচ্ছে l এর মান 0। তাহলে l এর মান যেটাতে 0 বাদে অন্য কিছু আছে, ওই অপশনটা আগেই বাদ। তাহলে দেখো এটাও বাদ, এটাও বাদ। আর l এর মান 0 মানে m এর মান কত হবে? m এর মান 0 হবে। আর s এর মান একটা 19 নাম্বার ইলেকট্রনের জন্য হবে প্লাস আপ, আর ক্যালসিয়ামের 20 নাম্বার ইলেকট্রনের জন্য কি হবে? 20 নাম্বার ইলেকট্রনের জন্য হবে মাইনাস আপ। তার মানে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক। নিচের কোন নিয়মের সাহায্যে যে কোনো উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়? আমরা পড়ছি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1। 12+1 থেকে 12+1 হচ্ছে অরবিটাল সংখ্যা। 12+1 হচ্ছে অরবিটাল সংখ্যা। আর 2 × 12+1 হচ্ছে ইলেকট্রন সংখ্যা। 2 × 12+1 কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? ডি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 10টা। তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2n²। তার মানে 2 × 3² তার মানে 18টা। তার মানে এটা আনসার কি হবে? আনসার হবে পি উপশক্তি স্তরে। আমরা জানি পি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। কার ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো, মানে আইসো ইলেকট্রনিক? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 13, ইলেকট্রন সংখ্যা 13। অ্যালুমিনিয়াম 3+ মানে কয়টা ইলেকট্রন আছে? 10টা। Cl- মানে এখানে আছে 18টা। ম্যাগনেসিয়াম প্লাস মানে এখানে ইলেকট্রন আছে কয়টা? 11টা। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তাহলে আর ফ্লোরাইড মানে, ফ্লোরিনের তো 9, ফ্লোরাইড মানে 9 + 1, 10টা। অক্সিজেন মাইনাস মানে 9টা। তাহলে কার ইলেকট্রন বিন্যাস Al3+ এর মতো? ফ্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস Al3+।
তারপরে যদি আসি আমরা কপার পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত। এখানে ভাইয়া বলে দিছে 4s1। তাহলে কপারের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় দেখাইলো, এখানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের 4s1 এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাইছে। তাহলে আমার এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 4। l এর মান কত কত হবে, l এর মান হবে ভাইয়া 0 1 2 3। l এর মান 0 1 2 3 মানে 4s 4p 4d 4f। তাহলে l এর মান, l এর 4s এর জন্য l এর মান কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে l এর মান যে যাদের 0 না তার আগে কাটা। s মানেই হচ্ছে l এর মান কত, 0। তাহলে এই দুটো অপশন আগে কাটা। তাহলে আমরা এখন বুঝে গেছি 4s মানে এখানে আমার n এর মান হচ্ছে ভাইয়া 4, l এর মান হচ্ছে 0। l এর মান যদি 0 হয় তার মানে আমার m এর মান কি হবে, 0 হবে। তাহলে দেখো এতটুকু পর্যন্ত দুইটাই কিন্তু আমার সেম, তাই না? বাকি রইলো কি, s ইকুয়াল টু প্লাস আপ আর মাইনাস আপ। 4s1 মানে কোনটা, 4s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা না? তাহলে 4s1 মানে প্রথম ইলেকট্রন, তার মানে s এর মান প্লাস আপ, তার মানে আমার কারেক্ট আনসার হচ্ছে এটা। তার মানে আমার আনসার হচ্ছে এটা। বুঝতে পারছি? যদি বলতাম 4s2 নাম্বার ইলেকট্রন, মানে যা ধরো 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 4s2 এর ইলেকট্রনটা, তখন আমার কি হতো, তখন হয়তো s ইকুয়াল টু মাইনাস হাফ। যে কোনো একটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক। n ইকুয়াল টু যদি 3 হয় ভাইয়া, l ইকুয়াল টু কত হইতে পারে, l ইকুয়াল টু 0 1 2 হইতে পারে, তার মানে এটা কারেক্ট। আর l এর মান 1 হইলে m এর মান -2 হইতে পারে না। কারণ l এর মান 1 হইলে m এর মান কি হইতে হবে, -1 0 +1। n এর মান 1 হইলে l এর মান কত হবে, 0 থেকে n-1, তার মানে 0। এটাও কাটা। n এর মান 2 হইলে l এর মান 1 হইতে পারে, পারে। n এর মান 2 হইলে l এর মান 0 আর 1 হইতে পারে। l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কত হবে, -1 0 +1। m এর মান +2 হইতে পারে না, কাটা। তাহলে বাকি রইলো এটা। n এর মান যদি 2 হয়, l এর মান কি হইতে পারে, 0 1। এখানে কোনটা হইছে 1। l এর মান যদি 1 হয়, m এর মান 0 হইতে পারে, s এর মান কি হইতে পারে, +1/2 হইতে পারে। এটা আছে। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটি। অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1 আর ইলেকট্রন হচ্ছে 2 × 12+1। পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। পঞ্চম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 5 স্কয়ার বলতে 25। তাহলে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 25 × 2 50। কয়টা থাকতে পারে, 50টি। 2p অরবিটালের জন্য n l ও m এর মানের কোন 2p, তার মানে n এর মান কত 2, l এর মান কত কত হইতে পারে, 0 1। 0 মানে হচ্ছে 2s, 1 মানে হচ্ছে 2p, তার মানে এটা কাটা। 2p তার মানে m এর মান কত, l এর মান কত, l এর মান হচ্ছে 1। 2p l, তাহলে m এর মান কত হবে, -1 0 +1। তাহলে দেখো আমার answer এটা। 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতটি। ডি উপশক্তি স্তরে ভাইয়া কয়টা অরবিটাল থাকতে পারে, ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকতে পারে হচ্ছে 5টা। তাহলে আমার 3D উপশক্তি স্তরের জন্য অনুমোদিত কোয়ান্টাম সংখ্যার মান, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, 5টা। দেখো 3D, তার মানে ভাইয়া n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 0 1 2। 0 মানে হচ্ছে 3s, 1 মানে 3p, 2 মানে হচ্ছে 3d। ঠিক আছে? তাহলে m এর মান কত হবে, -2 -1 0 +1 +2। কয়টা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, 5টা। তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল কতটি, n স্কয়ার। তার 3 স্কয়ার, তার মানে 9। নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস l ইকুয়াল টু 4। এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, একটু খেয়াল করো। নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
তারপরে হচ্ছে 3d8। দেখো n প্লাস l এর মান 4 কার কার ক্ষেত্রে? 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0, n এর মান 4, l এর মান n প্লাস l এর মান 4 হয়েছে এটার ক্ষেত্রে। আর কোনটার ক্ষেত্রে? আর হচ্ছে 3p এর ক্ষেত্রে 3 প্লাস 1 ইকুয়াল টু 4। এই দুইটার ক্ষেত্রে n প্লাস l এর মান কত? 4। তাহলে 3p তে ইলেকট্রন আছে কয়টা ভাই? 6টা। 4s ইলেকট্রন আছে কয়টা? 2টা। 8। আর কারো ক্ষেত্রে কিন্তু n প্লাস l এর মান 4 না। দেখো এখানে n প্লাস l এর মান কত? 1 প্লাস 0 ইকুয়াল টু কত? 1। 2, 2s এর ক্ষেত্রে 2 প্লাস 0 ইকুয়াল টু 2। 2p এর ক্ষেত্রে 2 প্লাস 1 ইকুয়াল টু কত? 3। 3s এর ক্ষেত্রে 3 প্লাস 0 ইকুয়াল টু কত? 3। আবার 3d এর ক্ষেত্রে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। কারো ক্ষেত্রে n প্লাস l এর মান 4 না। n প্লাস l এর মান 4 হচ্ছে 3p আর 4s এর ক্ষেত্রে। 3p তে আছে 6টা, 4s আছে 2টা। তাহলে 6 এর দিয়ে কত? 8। তাহলে 8টা ইলেকট্রনের জন্য n প্লাস l এর মান 4 হবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই সমাপ্ত হইল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।